নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত কি বাংলায় রাষ্ট্রপতি শাসনেই ভোট হবে? এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সম্ভাবনা কিন্তু যত ভোটের দিন এগোচ্ছে সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। কেন বলছি আপনারা প্রথমে শুনে নিন আজকে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। তাহলে কেন আমি রাষ্ট্রপতি শাসনে ভোটের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করব। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, কারণ যে ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহ হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাতে তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এত বড় ধরত, এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে রাখো, আর তা না হলে আমরা যখন ধরবো আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিক ভাবে। তাই আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কলমে এনআরসি হবে না, হচ্ছে না। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ জানালেন নির্বাচন কমিশনকে, চ্যালেঞ্জ জানালেন নির্বাচন চিফ কমিশনারকে। দেখুন, মূল যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে 5 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে, মুখ্য সচিবকে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন তিনি কারোর বিরুদ্ধে, সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। অর্থাৎ যারা এই ভোটের কাজের সঙ্গে যুক্ত এবং যারা গ্রস অনিয়ম করেছে, নির্বাচন কমিশনের কাছে তারা স্বীকার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন নেবেন না। নির্বাচন কমিশন কি বলেছে মুখ্য সচিবকে? সেখানে জানিয়েছে যে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে, এদেরকে সাসপেন্ড করতে হবে এবং এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথাও বলেছে। এবং এটা সবে শুরু, যে 5 জনের বিরুদ্ধে এই অভিযোগ, এখানে শুধুমাত্র 5 জন না, এই তালিকা কিন্তু আরো লম্বা হবে। সেটা কিন্তু এই 5 জনের মধ্যেই থেমে থাকবে না, কারণ নির্বাচন কমিশন যে সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর ভুয়ো নাম সেখানে ইতিমধ্যেই আর কি তোলা হয়েছে। কারা তুলেছেন? সেখানে যারা বিএলও আছেন তারা তুলেছেন, যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন তারা তুলেছেন। যে 5 জনকে শাস্তি দেওয়া হয়েছিল তারা বারুইপুর পূর্ব, তারা ময়না ইআরও, এইআরও, 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। তাদের বিরুদ্ধে বলা হয়েছিল এফআইআর করার কথা। এছাড়া অন্য বিএলওদের মাথায়ও যে কোনো সময় শাস্তির খাড়া নামতে পারে। তারা যে নাম তুলেছেন সেখানে দেখা যাচ্ছে রাজারহাট এবং পূর্ব মেদিনীপুরে সেই যাদের নাম তোলা হয়েছে সেরকম কোনো ব্যক্তি সেখানে নেই, এবং সেখানে যে ডাটা এন্ট্রি অপারেটরদের দিয়েই সেই নাম তোলানো হয়েছে। এবার জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সেখানে যখন কোনো নির্বাচনী প্রক্রিয়া চলে তখন নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে সেটা সুপ্রিম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যেহেতু এখন নির্বাচন নেই, তাই যারা নির্বাচনের কাজে যুক্ত আছেন তারা রাজ্য সরকারের কর্মী,
তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে না বা নির্দেশ দিতে পারে না। ঠিক এই জায়গাটাতেই যদি নির্বাচনের কাজ অবাধ না হয় তাহলে কি করতে পারে নির্বাচন কমিশন? আমি কেন বললাম যে তাহলে কি রাষ্ট্রপতি শাসনের দিকেই এগিয়ে যাচ্ছি? এই রাষ্ট্রপতি শাসনের দিকে আমরা আরো দ্রুত এগিয়ে যাব যদি রাজ্য সরকার পদে পদে নির্বাচন কমিশনকে বাধা দেয়। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী যখন বোলপুরে গিয়েছিলেন উনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যারা বিএলও আছেন, ব্লক লেভেলের কাজ করবেন যারা এই নাম তোলায়, তাদের পরিষ্কার বলে দিয়েছিলেন কোনো নাম বাদ দেওয়া যাবে না এবং বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী এবং ভোটের পর তাহলে তারা আবার রাজ্য সরকারের কর্মী হিসেবেই কাজ করবেন, অর্থাৎ তাদের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। তারপর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যে থেমে থেকেছেন তাই নয়, তিনি নবান্নে ডিএমদের ডেকে একই কথা শুনিয়েছেন এবং ডিএমদের বলেছেন কোনো নাম যাতে বাদ না যায়। তার সংঘাতের ক্ষেত্রটা তিনি প্রস্তুত করে দিচ্ছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন যে নির্বাচন কমিশনকে এখানে কাজ করতে হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কাজ করতে হবে। কারণ আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত যে নির্দেশ নির্বাচন কমিশনকে সিইও যে অফিস কলকাতায়, সেই অফিসটাকে বলা হয়েছিল যে স্বরাষ্ট্র যে দপ্তর আছে তার থেকে আলাদা করার জন্য বলা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার সে নির্দেশ দিয়েছিলেন যাতে আর্থিকভাবে এবং প্রশাসনিকভাবে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, স্বাধীনভাবে লোক নিয়োগ করতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের তরফে সেই কোনো নির্দেশ আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। এবার অন্যান্য স্টেটে এখনো পর্যন্ত ধরুন এসআইআর এর কাজ সবার সঙ্গেই হয়তো 1 সেপ্টেম্বর চালু হবে। বিহারে যেহেতু এনডিএ সরকারই আছে কোনো রকম অসুবিধা হয়নি। ইতিমধ্যে প্রচুর যারা বিএলও আছেন তারা জেলে পর্যন্ত গিয়েছেন ঠিকভাবে নিয়ম না মানার জন্য, গাফিলতির কারণে। সেখানে কোনো প্রতিবন্ধকতা হয়নি এখনো পর্যন্ত। যখন আমি এই প্রতিবেদন করছি আজকে 6 তারিখ সকাল 9টা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছে বিহার নিয়ে, কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানায়নি। একটা অভিযোগ নেই। বাইরে আকাশ পাতাল তারা গরম করছে কিন্তু ভেতরে একটা কোনো অভিযোগ তারা জানায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঁশিয়ারি দিচ্ছেন এটা মনে হতে পারে যে অনেকটা হয়তো আতঙ্কের মধ্যে থেকে দিচ্ছেন, যে বুঝতে পারছেন যে ওনার যে ভোট ব্যাংক সে ভোট ব্যাংকটা নড়ে যাচ্ছে। দেখুন কি কিভাবে নাম বাদ যেতে পারে। বিহারে যেটা গেছে সেটা হচ্ছে 22 লক্ষ মৃত ভোটারের নাম গেছে, 35 লক্ষ অন্যত্র চলে গেছে যারা এই পরিযায়ী শ্রমিক পার্মানেন্টলি তাদের নাম বাদ গেছে, 7 লাখ নাম বাদ গেছে 2 জায়গায় তাদের নামের এন্ট্রি আছে এবং 1 লাখের ওপর নাম বাদ গেছে যাদের গিয়ে খুঁজে পাওয়া যায়নি। এইটা যে খসড়া তালিকা 1 তারিখ 1 সেপ্টেম্বর দেওয়া হয়েছে ওয়েবসাইটে এবং প্রতিটা রাজনৈতিক দলকে সেখানে 1 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাসের সময়সীমা আছে। কিন্তু 65 লক্ষ নাম বাদ যাওয়া এটা কিন্তু বিশাল। ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ভুয়ো ভোটারের নাম সামনে আসছে বা লিস্ট সামনে আসছে এই সংখ্যা কিন্তু বহু বহু গুণ বেড়ে যেতে পারে। মৃত ভোটার ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মৃত ভোটারের নাম বাদ যেতে শুরু করেছে। মৃত ভোটারের বিভিন্ন তালিকা সামনে আসছে যে একটা ওয়ার্ডেই মৃত ভোটার 140 জন 150 জন। আপনাদের মনে আছে সল্টলেক পুরসভায় যে গায়ক দ্বিজেন মুখোপাধ্যায় যিনি 18 সালে মারা গেছিলেন, 22 সালেও পুরসভার ভোটে তিনি ভোট দিয়ে যান বা তার নামে ভোট পড়েছিল। একদিকে এই মৃত ভোটার, এবারে দ্বিতীয়টা হচ্ছে এই পরিযায়ী শ্রমিক। সরকারের তালিকা অনুযায়ী সেটা 22 লক্ষ, জানা নেই তারপরে অতিরিক্ত কত আছে, সেখানে সরকারি তালিকায় নথিভুক্ত হয়েছিল 22 লক্ষ। এরপর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে অনুপ্রবেশ, যেটা বিহারে যে এসআইআর এর যেটা তালিকা প্রস্তুত করা হয়েছে সেখানে কিন্তু অনুপ্রবেশ বলে কিছু দেখানো হয়নি।
কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুপ্রবেশের কথা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য বারবার করে বলছেন যে কেন আধার কার্ড নেওয়া হবে না, কেন ভোটার কার্ড করা হবে না, কেন রেশন কার্ড পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না। আপাতত এই বিষয়টা আদালতে বিচারাধীন। আদালতে 12 এবং 13ই আগস্ট এই মামলা আরেকবার উঠলে তখন কিন্তু বোঝা যাবে যে আদালত কি নির্দেশ দেন। হ্যাঁ, যেটা এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্ক থেকে দিতে পারেন, কারণ এই সরকারি কর্মীরা বলা যেতে পারে ভোটের সময় সরকারি কর্মীদের হাত, এই নাম তোলা থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত সরকারি কর্মীদের হাতেই চাবিকাঠিটা থাকে। তো সরকারি কর্মীদের যদি একটা চাপের মধ্যে রাখা যায়, দেখো আমরা কিন্তু সব মনিটর করছি, তাহলে তাদের সিকিউরিটি দিতে হবে। কি সিকিউরিটি? যে তুমি আমার নেতৃত্বে কাজ করছো, আমার নেতৃত্ব মানলে তুমি ঠিক থাকবে। কিন্তু যদি সরকারি কর্মীরা বোঝে যে দেখো সরকার পাশে থেকে আমি সরকার যেভাবে সেভাবে কাজ করতে বলছে, তাহলে আমার চাকরি চলে যেতে পারে, চাকরিতে ছেদ হতে পারে। কেন 50 এবং 51 সালে যে জনপ্রতিনিধিত্ব আইন, সেখানে পরিষ্কার করে বলা আছে এই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ না করলে তার 3 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে, তার চাকরিতে ছেদ পড়ে যেতে পারে। তো যখন নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছেন তারপরেও যদি না মানে, তাহলে সেক্ষেত্রে কি পসিবিলিটি হতে পারে? আদালতে মামলা চলছে, সেখানে সরাসরি নির্বাচন কমিশন গিয়ে বলতে পারে যে দেখুন আমরা পাচ্ছি না, কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি। তারা গিয়ে সরাসরি বলতে পারে মুখ্য নির্বাচন কমিশনারকে তো যা তা বলা হচ্ছে বারবার করে অমিত শাহর লোক হিসাবে, যে কোনো আইএসি কোনো না কোন জায়গায় সেক্রেটারি হয়ে তারপরেই আসেন, কারো না কারো দপ্তরে কাজ করেন এবং আমি যথেষ্ট যোগ্য অফিসার। কিন্তু তার থেকে বড় যেটা প্রশ্ন, যদি এরপরে এই যেভাবে বলা হচ্ছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না, এবং এই যে বিএলওরা কাজ করতে গেলে কারো নাম যদি বাদ যায়, তখন যাদের ওপর যদি কোনো আক্রমণ হয় বা তারা কোনো যদি বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে কিন্তু পরিস্থিতি আরো হাতের বাইরে বেরিয়ে যাবে। তাহলে দুটো পথ খোলা থাকছে। একটা হচ্ছে এখানে বলা যে আদালতে গিয়ে যে এখানে ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা রাজ্য সরকার, নচেত রাষ্ট্রপতি শাসনে ভোট করা। যদি রাজ্য সরকার এভাবেই পদে পদে বাধা দিতে থাকে নির্বাচনের কাজে, নির্বাচন কমিশনের নির্দেশ না মানতে থাকে, তাহলে খুব কম অল্টারনেটিভ বেঁচে থাকে। সেটা আতঙ্ক থেকেই করুক, যে কারণেই করুক, সেখানে তো আইনের শাসনে তো সংবিধান যা বলে সেই অনুযায়ী তো নির্বাচন কমিশনকেও যেমন চলতে হবে, তেমনি প্রত্যেকটা রাজ্য সরকারকেও চলতে হবে, কেন্দ্রকেও চলতে হবে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, পরবর্তী স্টেপ তারা কি নেয়। কারণ এইটা কিছু কিন্তু বুঝে ওঠার আগেই আজকে নির্বাচন কমিশন কিন্তু 5 জনের বিরুদ্ধে এই এফআইআর করতে বলেছে এবং সাসপেন্ড করতে বলেছে। তারপরে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া। এবার নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হয়, এবং এই টানাপোড়েন বাড়তে থাকলে কিন্তু রাষ্ট্রপতির শাসনের সম্ভাবনা আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।